প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমাদের সঙ্গে আছেন প্রতিদিনকার মতো নতুন একজন অতিথি। দর্শক, আজ যার সঙ্গে কথা বলবো তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন নাচ দিয়ে এবং এরপরে নাচের পরবর্তীতে যিনি অভিনয় শিল্পী বনে গেছেন এবং এখন সকলেই তাকে চেনেন একজন অভিনেতা হিসেবে। একই সঙ্গে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন তার নৃত্যশিল্পী পরিচয়টি দিতে। আমি সেভাবেই বলবো, আজকে যিনি আমাদের অতিথি তিনি একজন অভিনেতা এবং নৃত্যশিল্পী শাহরিয়ার শাহেদ। কেমন আছেন? অনেক ভালো লাগছে আপনাদের সাথে এসে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং এসএটিভি সবাইকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে আমরা শুরুতে একটু গল্প করতে পারি যে কি কি কাজ চলছে এখন। বর্তমানে সালাউদ্দিন লাবলু স্যারের একটা সিরিয়াল চলছে আমাদের চ্যানেলেতে, প্রতি শনিবার এবং রবিবার যাচ্ছে রাত 8টার দিকে। এটার নাম হচ্ছে প্রিয়দিন প্রিয়রাত। আর ঈদের টুকটাক কাজ আসছে, একটু দেখে শুনে কাজ করা আর কি। আচ্ছা, একটু প্রিয়দিন প্রিয়রাত সম্পর্কে শুনবো। ওখানে অনেকগুলো আর্টিস্টের একটা আমি বলবো যে একটা সবাই মিলে কাজটা করছে এবং আমাদের এসএটিভিতে অনেকে এসেছিলেন যারা ওখানে কাজ করছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন এবং বেলা শেষের আমন্ত্রণে এসেছিলেন। তো আপনার চরিত্রটা সম্পর্কে একটু জানবো। প্রিয়দিন প্রিয়রাতে সালাউদ্দিন লাবলু স্যারের এবং রচনা করেছেন হচ্ছে কাজী শাহিদুল ইসলাম। আমার চরিত্র নামটি হচ্ছে টুলু। ও আসলে 3 বন্ধুর কাহিনী আছে, 2টা ফ্যামিলির কাহিনী আছে। 3টা বন্ধুর ভিতরে আমি আছি একজন, সাব্বির অর্ণব একজন করছেন, আরেকজন হচ্ছে জীবন রয়। তো 3টা বন্ধুর আর কি 3টা ক্যারেক্টার। জীবন রয় হচ্ছে খুব ভদ্র, সাব্বির অর্ণব একটু দুষ্ট বেশি, আর আমার ক্যারেক্টারটা হচ্ছে মানে দুষ্টামিও আছে, ভদ্রও আছে একটু। আচ্ছা, বাস্তব জীবনের যেই শাহেদ তার সঙ্গে কতটা মিল আছে? তার সঙ্গে অনেকটাই অমিল আছে। আমি এতটা অবাধ্য নই বাবা মার, যেহেতু টুলু ছেলেটা অনেক অবাধ্য এবং তার বোনকে সে সারাক্ষণ জ্বালায়। হ্যাঁ, আমি আমার ছোট ভাইকে জ্বালাই, কিন্তু ওইভাবে না। দেখা গেছে যে আমরা বাস্তব জীবনে খুনসুটিগুলো একটু কমই করি, যা আমাদের নিজস্ব ব্যবহারটা দেখা গেছে যে ওইভাবে বুঝাতে চাই না কাউকে। এটা থাকে আর কি, কিছুটা মিল আছে, কিছুটা অমিল। যখন আপনি সেরা নাচিয়ে থেকে এলেন 2012 সালের পরে এবং তখন সালাউদ্দিন লাবলুর সঙ্গে আপনার একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল তার পরিচালনায়, জি জি, এবং সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। আমরা সেই গল্পটা একটু শুনবো বিস্তারিত। আসলে একদিন আমাকে চ্যানেলের থেকে জানানো হয়েছিল যে মানে এরকম একটা অডিশন হবে, তো আমাকে আসতে বলা হয়েছে এবং এটা সালাউদ্দিন লাবলু স্যারের একটা মুভি নিয়ে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। খুব স্বাভাবিক। হ্যাঁ, খুবই স্বাভাবিক, ওনার মতো বড় মাপের একজনের সাথে কাজ করার জন্য। তো আমি আসলাম এবং স্ক্রিন টেস্ট দিলাম। দেওয়ার পরে উনি পছন্দ করলেন, ওনার সাথে আমার টুকটাক কথা চললো। তো উনি আমাকে বললেন যে তোমার সাথে আমার কাজ হবে। তো আমি অনেক হোপফুল ছিলাম যে ওনার সাথে আমার কাজ হবে আসলেই। তারপর দেখা গেল যে 1 বছরের মতো কোনো কন্ট্যাক্ট ছিল না। তারপর আপনার আমি মাঝে মাঝে কল দিতাম ভাইয়াকে যে কি অবস্থা। তো ভাই আমাকে বললো যে আনফরচুনেটলি কাজটা হচ্ছে না, তো তুমি মন খারাপ করো না, তোমার সাথে আমার কাজ হবে। সো আই ফিল লাইক ওকে ফাইন। উনি আমাকে বলেছে। ওই একটা সময় কি অন্য কারোর সঙ্গে আবার কাজ করার কোনো সুযোগ এসেছে বা আপনি আসলে টুকটাক তো কাজ চলছিল তখন। দেখা গেছে যে আপনার অনেক ডিরেক্টরই কাজ করেছি, টুকটাক অঞ্জনাইজ দাদার কাজ করেছি, তারপর আরো এমন অনেকের নাম আছে আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, সরি। তো টুকটাক কাজ চলছিল, কিন্তু জাস্ট একদম 1 বছর পর ভাইয়া যখন আবার আমাকে কল দিলেন, কল দিয়ে বললেন যে এরকম একটা নতুন সিরিয়াল তোমাকে কাজে নিচ্ছি। সেটাই হচ্ছে প্রিয়দিন প্রিয়রাত? না, সেটা ছিল আপনার সোনার পাখির উপর পাখি। আচ্ছা আচ্ছা, একেবারে সর্বশেষ কোন কাজটি ছিল? মানে ধারাবাহিক নাটক 3টা হচ্ছে, তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনার প্রিয়দিন প্রিয়রাত। হচ্ছে 2টো করেছি আমি, একটা হচ্ছে সোনার পাখির উপর পাখি আর একটা হচ্ছে প্রিয়দিন প্রিয়রাত। আচ্ছা, তার মাঝখানে একটা ঈদের কাজ ছিল ভাইয়ের সাথে, সোনা বানু নাম ছিল ওটা। 3টি কি আপনার সালাউদ্দিন লাবলুর সঙ্গে? জি, 3টা হচ্ছে লাবলু ভাইয়ের সাথে। আচ্ছা, সোনার পাখির উপর পাখির গল্পটা একটু শুনি। সোনার পাখির উপর পাখি এই যে আমাকে কল দিল ভাইয়া, তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল। কজ আমি অনেক জায়গায় লাইভেও বলেছিলাম যে ভাইয়া যখন ফার্স্ট আমাকে কল দেয় আমি খুবই এক্সাইটেড হয়ে যাই যে ভাইয়া আমাকে কল দিয়েছিল। দেন আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, ডিসপ্লে ভেঙে যায়। তো এটা অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল যে ভাইয়া আমাকে কল দিয়েছে নিজে থেকে। তো সামহাও তারপরে কাজ করা হলো। যদিও অ্যাক্টিং এ নতুন ছিলাম, তার কাছে মানে একদম তার কাছ থেকে সবকিছু শেখা, আমার সবকিছু এখনো চলছে।
দেখা যাক যাত্রা কত দূর। কিন্তু যখন আপনি যেহেতু নাচের মানুষদের যেটা হয় যে এক্সপ্রেশন নিয়ে কোনো প্রবলেম থাকে না। না, এক্সপ্রেশনের প্রবলেম এক্স্যাক্টলি হয় না, কিন্তু তারপরেও কিছু ফিলিংস থাকে যেগুলো হয়তো নাচেও থাকে। সামহাও আমি হয়তো নাচে ওই অ্যাচিভমেন্ট এখনো যাই নাই, যার কারণে আমি হয়তো বুঝি নাই। তো ভাইয়ার জন্য আমার নিজেরও অ্যাক্টিং অনেক ইমপ্রুভ হয়েছে এবং ডান্সে অ্যাক্টিং এর জন্য অনেক ইমপ্রুভ হয়েছে, সবকিছু মিলিয়ে। সোনার পাখি রূপার পাখি পুরো ধারাবাহিকে কতদিন লেগেছে মোট আপনাদের শুটিং এর জন্য? 1.5 বছর। 1.5 বছর টানা এখানেই সময় দিয়েছেন, অন্যদিকে আর মুখ করেননি। এবং এখন এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে যে প্রিয় দিন প্রিয় রাত নিয়মিত করছেন, এবং এটা এই দুটো সিরিয়ালই কিন্তু বেশ জনপ্রিয় এবং সবার মুখে মুখে আছে যারা বাংলা টেলিভিশনগুলো দেখে, বাংলা টেলিভিশন চ্যানেলগুলো দেখে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে কাজ আরো বাড়বে বা অন্যদিকে মুখ করবেন? মানে সালাউদ্দিন লাবলুকে আমি ছাড়তে বলছি না, তিনি থাকবেন, নতুন কেউ হয়তো আপনার সঙ্গে যুক্ত হবেন। হ্যাঁ, অবশ্যই। ভাইয়াও চান যে আমরা বাইরে কাজ করি এবং ভালো কাজ করি। এই জন্য আমাদেরকে সবসময় উনি বলেন যে যে কাজই করবা, যে ক্যারেক্টারটাই করবা, ক্যারেক্টারের ইম্পর্টেন্স সবকিছু বুঝে তারপরে চরিত্রে অভিনয় করতে হবে। তো আমরা ওইভাবেই চলছি, ইনশাল্লাহ হবে। যেই সময়টা একটা লম্বা বিরতি ছিল যে আপনি কাজ করতে পারলেন না সালাউদ্দিন লাবলুর সঙ্গে, এবং একটা বছর কিন্তু বলতে গেলে হতাশাজনক, যে কাজটা করতে গিয়েও একদম শুরুর সময়টা, ওই সময় আসলে পরিবার এবং বন্ধু পরিজন থেকে কিরকম সহযোগিতা বা সাপোর্ট পেয়েছেন? প্রথমে বলতে হয় যে আসলে আমাকে হতাশা ঘিরে ধরেছিল এবং আমার বাবা আমাকে এই ব্যাপারে প্রচুর সাহায্য করেছেন। আচ্ছা। তিনি সবসময় চেয়েছেন যে আমি যেটা পছন্দ করি সেটা যাতে সঠিকভাবে করতে পারি এবং আমি যাতে হতাশায় না ঘিরে ধরে আমাকে। তো বাবা প্রচুর হেল্প করেছেন। আমার যিনি টিচার নাচের, যার কাছে আমার শেখা, তার কথা তো বলতেই হয়, এমআর ওয়াসিক স্যার। উনি প্রচুর সাপোর্ট দিয়েছেন আমাকে, সোজা হয়ে দাঁড়াতে হেল্প করেছেন, আমি যাতে কখনো ভেঙে না পড়ি সেই সাপোর্টটা দিয়ে গিয়েছেন। এবং বন্ধুত্বের কথা তো বলতেই হয়, বন্ধুরা আছে চারপাশে, ওরা সবসময়ই চায় যে আমি তখন তো ইউনিভার্সিটি ফ্রেন্ডটা ছিল। জি, আমার আবার স্কুল লাইফের ফ্রেন্ড যারা ছিল তারাই ইউনিভার্সিটি, তারাই কলেজ, সবকিছু মিলে তারাই। আচ্ছা, মানে একসঙ্গে এই পুরো একটা সার্কেল তৈরি হয়েছে, ওরাই আছে এখন। ইভেন তারা আমার কাজিনসও। সো এই কারণে আমার সার্কেলটা একটা গন্ডি সবসময়। এবং ওরা বেশ সাপোর্টিভ ছিল ওই সময়টাতে। অলওয়েজ সাপোর্ট। আমরা ফিরে এসে বাবার গল্প শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর একবার স্বাগত জানাচ্ছি এসএ টিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মো, এবং আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং অভিনেতা শাহরিয়ার শাহেদ। বলেছিলাম বিরতির আগে বাবার গল্প শুনবো, যেহেতু বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, এবং তার মানে অনেক বেশি রুলস রেগুলেশনের মধ্য দিয়ে আপনারকে চলতে হয়েছে। এমনকি যে দেখা যায় যারা আসলে সেনাবাহিনীর কর্মকর্তা থাকেন তারা সবসময় অনেক নিয়মানুবর্তিতা মেনে চলেন। হ্যাঁ, বাবা অনেক স্ট্রিক্ট, নিজের লাইফ, নিজের রুলস। তো আমি একটু বলতে পারেন অবাধ্য সন্তান তার। আপনি শুরুতে বলেছেন যে আপনি অবাধ্য নন। বাবার কথার বাধ্যগত এবং রুলসের অবাধ্যগত। আচ্ছা আচ্ছা। আমি কখনোই বাবার রুলস মানতাম না। দেরি করে ঘুম থেকে ওঠা, প্রচুর বাবা মাকে বলতো, বাবা আমাকে ডিরেক্টলি বলতো না কিছু, বাবা মাকে বলতো যে তোমার ছেলে কেন এত সকাল পর্যন্ত ঘুমাবে। তো আমাকে এই জন্য সে হোস্টেলে রেখে দেয় ক্যান পাবলিকের। তো ওখানে যাওয়ার পরে, কুমিল্লা ক্যান পাবলিকে পড়াশোনা করছিলাম, তো ওখানে থেকে আবার আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, রুলসের ভিতরে চলে আসি। এখনো রুলসের ভিতরে চলে আসছে সবকিছু। একদম নাচের শুরুটা কার কাছে? নাচের শুরুটা হচ্ছে আমাদের মানে বাবা নিয়ে যাওয়ার পর থেকেই। আমার আসলে খুব বেশি দিন নাচের মানে বয়স না, আমি 2011 থেকে শুরু করেছি। আমি প্রচুর টাইম দিয়েছি, বিকজ আমার এটা তো খুবই ভালো লাগে নাচ। নাচকে কেন বেছে নিলেন? কারণ দেখা যায় ছেলেদের, আমাদের দেশে যেটা হয় যে একটু বলা হয়ে থাকে পরিবার থেকে যে নাচটা ছেলেদের জন্য অনেকে পছন্দ করে না, এটা মেয়েদের জন্য এখনো বলে, ইভেন এখনো মাঝে মধ্যে কথা উঠে এটা। তো নাচকে বেছে নেওয়ার কারণ আসলে ছিল না, আমি গান শিখেছিলাম 1 বছর। তো ওই সময় সংগঠনে যাওয়া আসা, আমার ছোট ভাই আমার আগে, সে হচ্ছে নাচ করে, তো তাকে নাচ স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তো সামহাউ মানে ব্যাপারটা ভালো লাগে। বাদ দিয়ে দিলেন? গানটাকে স্টপ করা না, ভালো লাগে গান গাই ফ্রেন্ডদের সাথে আড্ডাতে, কিন্তু নাচটাকে কন্টিনিউ করলেন, নাচটা একটু বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, তো তারপরে 1 বছর শিখেই সেরা নাচিয়েতে 2012-তে আসা, এটা খুব টাফ একটা কাজ। কারণ আমি নিজে আমি নাচ করতাম, তো দেখা যায় যে নাচের যারা মানুষ দীর্ঘদিন শেখার পরে কিন্তু তারা মেন্টালি তৈরি হয়, যে প্রিপেয়ার হয় যে হ্যাঁ আমি এবার একটি বড় একটি প্রতিযোগিতায় যেতে পারি। তাহলে আপনি 1 বছর শিখে আসলে কিভাবে নিজেকে তৈরি করেছেন যে আপনি সেরা নাচিয়েতে যাবেন? এটার জন্য আমি আমার মাকে থ্যাঙ্কস দেব। যখন আমি নাচে ভর্তি হলাম, নাচ শুরু করলাম, তখন আমার মা
আমাকে সে নাচে যখন প্রথম হয় তখন আমাকে ফার্স্ট অডিশন দেওয়া হয়। তো আমার মা আমাকে বলছিল যে তুমি নিজের ক্যাপাবিলিটিটা আগে দেখো, যে তোমার ক্যাপাবিলিটি কত দূর যেতে পারে, তুমি দেখো। আমি অডিশন দিলাম, ফার্স্ট রাউন্ডে আউট অবভিয়াসলি। আমি নাচে কিছুই পারতাম না তখন। তারপরে একটা জেদ চেপে গিয়েছিল যে নাচটাকে কেন আমি করতে পারবো না। দেন আমার ঢাকায় এসে ওয়াসিক ভাইয়ের হাতে অডিশন দিয়েছিলেন, এটা কত সালের কথা? অডিশন দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার 11 ওই বছরে আপনার, মানে আমি নাচটা শুরু করি হচ্ছে আপনার একদম 11তে না, এক্স্যাক্টলি 10-এর শেষের দিকে, ডিসেম্বরে, একটু আগে আর কি, জাস্ট ডিসেম্বরে ওদিকে। তো যার কারণে ওইভাবে জয়েন হয়ে যাওয়া। আচ্ছা, মূল কোনটাকে নিয়েছিলেন, ভরতনাট্যম, কত্থক নাকি? আমার যিনি টিচার, যার কাছে আমার হাতে করি, উনি হচ্ছে আলামিন ভাইয়া। উনি রংপুরের একজন টিচার। উনি মাঝে মধ্যে ঢাকাতে আসেন আর কি শো করার জন্য বা বিভিন্ন ট্রেনিংসের জন্য। আচ্ছা, তো ওনার কাছে আমার হাতে করি। তো উনি কথক বেস্ট ছিলেন, তো কথকে একটু হাত এবং পা পরে তো আপনি চলছিল ওয়াসিক স্যারের কাছেই যাচ্ছেন। টুকটাক তারপরে ওয়ার্কশপ করা হয়েছিল। তারপর ওয়াসিক ভাইয়ার কাছে ফোকটা বেশি ইম্পর্টেন্স ছিল। ফোকটা শিখলাম, জানলাম নাচ সম্পর্কে কি, আগে জানতাম না। অডিশনে পরবর্তীতে 2012-র যেই সেরা নাচে, সেখানে কোন কোন ধরনের নাচ করেছিলেন, লোক নাকি ভরতনাট্যম বা কত্থক? আচ্ছা, সাধারণ নৃত্য যেটা, সৃজনশীল সাধারণ নৃত্য যেটা। একেবারে শেষের দিকে এসে গল্প শুনবো যে অবশ্যই একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া যে আমি চ্যাম্পিয়ন হব সেরা নাচিয়েতে, এবং সেরা 10-এ যখন এলেন তখন কি মনে হয়েছে যে আমি আরেকটু ভালো করলে হয়তো আরেকটু এফোর্ট দিলে আমি সেরা নাচিয়েতে সেরা হতে পারতাম? এই চিন্তাটা নিয়ে আসলে সেরা নাচে করা হয় নাই, একদম সত্য কথা। যে এটা সবাই সাক্ষাৎকার দিতে সেই কথাই বলে যে এটা চিন্তা করে আসলে যাওয়া হয়নি, কিন্তু প্রত্যেকেরই চিন্তা থাকে। আসলে কি, আমরা দুইজন ফ্রেন্ড ছিলাম, আমি আর আমির হামজা প্রীতম। আমাদের দুইজনেই টার্গেট ছিল যে আমরা সেরা 10-এ থাকবো। আমি জানি না কেন, তখন হয়তো ছোটবেলা, মানে বয়সটা কম ছিল, স্বপ্নটা ছোট ছিল, হয়তো এটা ভাবতাম যে টপ 10-এ গেলেই হবে আমার। বিকজ নাচে আমার অত বেশি এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি অনেক টেনশনে থাকতাম সবসময়। দেখা গেছে যখন ক্যাম্পেও থাকতাম, সবার নাচ রিহার্সাল আমি দেখতাম বসে বসে, সবাইকে নাচ রিহার্সাল বারবার করতাম। দেখা গেছে নিজের নাচও রিহার্সাল করা ভুলে যেতাম। তো সামহাও আমি দেখে দেখে শেখাটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো ওই জায়গা থেকে আমি টপ 10 পর্যন্ত যাওয়ার পর আমি খুব হ্যাপি ছিলাম। এবং সর্বশেষ যে পারফর্ম করেছিলেন সেরা নাচিয়েতে, সেটা কি ধরনের নাচ ছিল? ডুয়েট ছিল একটা। আচ্ছা, রেজাল্ট রাউন্ড ডুয়েট পারফরমেন্স ছিল আমার এবং সিজার, বাংলা মুভির একটা গান। আচ্ছা, ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আমরা আবার ফিরবো কথায়। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং অভিনেতা শাহরিয়ার শাহেদ। আবারও ফিরলাম, একটু জানতে চাইবো যে কন্টেম্পোরারি ডান্স, এটা সম্পর্কে, যে এখানে আপনি আসলে কতটা নিয়মিত? আচ্ছা, কন্টেম্পোরারি ডান্স সম্পর্কে প্রথম আমি ধারণা পেয়েছি তুষার থেকে। দেন আমরা সেনাচিতে থাকা অবস্থায় আমাদের টাই নামে একজন ওয়ার্কশপ করেছিলেন, তো ওনার কাছ থেকে ধারণা পাওয়া। এবং আমার যিনি স্যার, ওয়াসিক স্যার, উনি হচ্ছে বাংলাদেশে কন্টেম্পোরারি স্টাইলটা একটু, ওই ঘরানাটা একটু প্রথম নিয়ে আসে। তো ওনার কাছ থেকেও আমার অনেক কিছু শেখা। তো সব কিছু মিলিয়ে মাঝে মাঝে কিছু ওয়ার্কশপ করা হয়। তো হ্যাঁ, কন্টেম্পোরারিতে একটা নেশা আছে আলাদা। হ্যাঁ, এবং এখন দেখা যায় যেমন আহমেদ তানুনের নাম বলতে পারি, উনি বেশ ভালো, সে খুব ভালো করে কন্টেম্পোরারি ডান্সটা। তো এটা কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে যে ছেলেমেয়েরাও না ঝুঁকছে। আগে যে প্রবলেমটা ছিল যে অনেকে চাচ্ছে না নাচে যেতে, কিন্তু কন্টেম্পোরারি ডান্সটা একেবারে টোটালি একদম ডিফারেন্ট। তো দেখা যায় যে আপনি যে স্বপ্নের কথা বলছেন, সেখানে কি এই সেক্টরটা কি যুক্ত হতে পারে কিনা, মানে নাচের একটা শাখা আর কি নতুন করে? আমি আসলে একটু অন্যভাবে থিঙ্ক করেছিলাম। আমার থিঙ্কের জায়গাটা এটা ছিল যে বলিউডে হচ্ছে আপনার ডান্সটাকে ওরা ইমপ্রুভ করেছে মুভি দিয়ে, ওরা ডান্সটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে, নিজেদের যোগ্যতাটা প্রমাণ করেছে মুভি দিয়ে। তো আমরা কেন আমাদের দেশের মুভির যে ডান্সগুলো আছে, কেন ওগুলোতে ইমপ্রুভ করবো না? কেন আমরা এক্সট্রা কিছু থট করবো না? জাস্ট আইটেম সংটাই একটা ডান্সের কোনো অংশ হতে পারে না, আই গেস। বিকজ আমাদের এখানে এখন তামিল আছে, বলিউড আছে, হলিউড আছে। সো আমি যেখান থেকে যেটা খুশি এটা চুজ করে নিতে পারবো যে আমার আইটেমটা কি হওয়া উচিত। সো আমার কাছে মনে হয় না যে জাস্ট একটা ওয়ে আছে। তানু উনি হচ্ছে আমার সিনিয়র হয়, উনি ভাইয়া। তো উনি যেটা করছেন অবভিয়াসলি অনেক ভালো কাজ করছেন, এবং ওনার ডান্স স্টাইল আমি খুবই পছন্দ করি, ওনার ডান্স আমার খুবই পছন্দ। আচ্ছা,
এই সময়ে যেটা হচ্ছে ওয়েব সিরিজে হচ্ছে অনেক বেশি, এবং আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে সামনে আমরা কোনো ওয়েব সিরিজে আপনাকে দেখতে পাবো? ইভেন আমাদের ওয়েব সিরিজ চলছে, আমাদের একটা চ্যানেল আছে নিলয় আলমগীর ইউটিউব চ্যানেল, নিলয় আলমগীর ফিল্মস, ন্যাপ ফ্যামিলি বলি আমরা ওটাকে। তো নিলয় ভাই হচ্ছেন সোনার পাখির বড় পাখি থেকে আমার সাথে অনেক ক্লোজ একটা সম্পর্ক হয়েছিল। তো তারপর থেকে উনি আমার বড় ভাই। তো সাব্বির, অর্ণব, জীবন রয়, আমরা চারজন মিলে হচ্ছে আমাদের ন্যাপ ফ্যামিলিটা। তো আমাদের ন্যাপ ফ্যামিলি থেকে আমরা প্রচুর ওয়েব সিরিজ করি, তারপরে আমরা আমি দু একটা নাম শুনতে পারি যে আপনি অভিনয় করেছেন এমন কোন ওয়েব সিরিজ? আমার অভিনয় মানে উড়াল পাখি দিয়ে হচ্ছে আপনার নীলা আলমগীর ফিল্মসের চ্যানেলে স্টার্টিং করে ভাইয়া, এবং উড়াল পাখি 1, উড়াল পাখি 2, ইভেন উড়াল পাখি 3 প্ল্যানিং চলছে। সেটার জন্য একটু প্রিপারেশন নিতে হচ্ছে, কজ উড়াল পাখি 3টা হচ্ছে ভাইয়া অনেক বড় পরিসরে করতে যাচ্ছেন, কাইন্ড অফ ওয়েব ফিল্ম বলতে পারেন। তো আমরা ওয়েব সিরিজ করেছি আপনার রূপান্তর, তারপরে এখন বর্তমানে যেটা চলছে এপিসোড আকারে ছিল নাকি একটা এপিসোড আকারে। ইভেন এখন আপনার লাটিম চলছে, এটা হচ্ছে কালকে সেকেন্ড এপিসোড গেছে, আজকে এপিসোড 3 আসবে লাটিমের। তো কতদিন লেগেছে লাটিমের এই শুটিং করতে বা কোথায় করেছেন? লাটিমের শুটিংটা আমরা পুবাইলে করেছি, পুবাইলে হচ্ছে আপনার 4 দিনের মতো সময় লেগেছে। আচ্ছা, মোট টোটাল আসলে গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে লাটিমের ব্যাপারে যদি বলতে হয় তাহলে লাটিমের ডিরেক্টর হচ্ছে নীলা আলমগীর ভাইয়া, এবং স্ক্রিপ্ট লিখেছেন রিয়াদ আশরাফ ভাইয়া, আর অভিনয় করা তো বলেছি। এবং আমাদের সাথে সিনিয়র আর্টিস্ট ছিলেন শিল্পী অপু দি আর কি, তো আরো অনেকে ছিলেন। তো আমাদের এটার স্টোরি হচ্ছে দুইটা ফ্যামিলির ঝগড়া নিয়ে। আমি একজন লজিং মাস্টার থাকি, তো দুই ফ্যামিলির জমি জমানের ঝগড়া এবং খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে জাস্ট লাটিমটা। এবং লাটিমের আমাদের কন্ডিশনটা ছিল লাটিম তো ঘুরে, তো লাইফ সার্কেলটা কিভাবে ঘুরে, এটা কি মানুষের জীবন যাপন। আচ্ছা, এখন কি নাচের কোনো পারফরমেন্স করা হয় কোনো শোতে বা কোনো কোথাও? আমার নাচের পারফরমেন্স সবচেয়ে বড় পরিসর যদি শুরু হয় তাহলে এসএটিভি থেকেই। আচ্ছা, এসটিভি থেকে 2013 থেকে আমাদের শুরু যাত্রা রঞ্জু ভাইয়ের সাথে। রঞ্জু ভাইয়ের কথা অবশ্যই বলতে হয়, রঞ্জু ভাইয়া খুবই সাপোর্টিভ একজন পার্সন, আর উনি আমার নাচ খুবই পছন্দ করেন। আমি এটা নিজের জোর গলায় বলতে পারি, কজ উনি আমার অনেক খোঁজ নেন, এবং আমাদের মানে আমি এসটিভি বলতে রঞ্জু ভাইকে বুঝতাম, মানে এমন একটা ব্যাপার ছিল তখন। ইভেন এখনো ভাবি যে এসটিভিতে আসলে রঞ্জু ভাইয়ের সাথে একবার দেখা করে যেতে হবে। আজকে এসেও এখানে আসার আগে আমার ওনার সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। তো এসটিভি থেকে আমার অনেক বড় যাত্রা, ইভেন ঈদের যত ডান্সের শো আছে আমার সব এসটিভি থেকেই করা। আমি খুব কম করি, এখন রেগুলার করা হয়, জাস্ট এর আগের কুরবানি ঈদ আমি করতে পারিনি, আমার ভাইয়ের বিয়ে ছিল তাই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো কিছু করার, এবং অবশ্যই চেষ্টা করব যে আপনারা পছন্দ করেন এমন কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসার। আর আপনাদের সবার জন্য দোয়া থাকবে, এবং আমাকে প্রচুর ভালোবাসবেন। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা, সেই সঙ্গে অনেক ভালোবাসা এবং অনেক সফলতা কামনা করছি সামনের দিনগুলোর জন্য। বিদায় নিতে হবে, এবং শুরুতে কিন্তু বলেছিলাম যে শেষ করার আগে একটি গান শুনবো। আমি একটু বিদায় নিয়ে আসি, তারপরেই গান শুনবো। দর্শক, বেলা শেষের আয়োজন থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে কোথাও যাবেন না, আমরা গান শুনবো। আর সব সময় অনেক বেশি ভালো থাকুন, পাশের মানুষটিকে অনেক ভালো রাখুন, আর প্রতিদিন চোখ রাখুন এসএটিভির পর্দায়। গান শুনবো। এটা হচ্ছে যেহেতু নীলয় ভাইয়ের কথা উঠেছিল, তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, যার কারণে উড়াল পাখির একটা গান গাচ্ছি আমি। আচ্ছা, শুনবো। তোমার মনের গহীন গাঙে ভেসে যাই প্রেমের বানে, ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনায়, বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনায়।